জাতির জনক হলেন গান্ধীজি। গান্ধীজিকে কেন জাতির জনক বানানো হলো? আর ছোটবেলা থেকেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে গান্ধীজি কেন সাউথ আফ্রিকায় গিয়েছিলেন? উনি তো একজন ভারতীয়, সাউথ আফ্রিকায় কেন গিয়েছিলেন? আর সাউথ আফ্রিকায় এমন কি করেছিলেন যে ওনার জনপ্রিয়তা এত অর্জন করেছিলেন? এবং ভারতে এসে যখন পুরো ভারতীয়রা এবং বিভিন্ন সংগঠন হিংসাকেই প্রথম ও প্রধান বলে নির্বাচন করেছিলেন যে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন করা যাবে, আর সেই সময়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে যে না, হিংসার মাধ্যমে নয়, অহিংসার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করব। তো সেই সমস্ত জিনিস আমরা আজকে জেনে নেব। তো শুরু করা যাক। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়। অধ্যায়টা কি না, অধ্যায়টা হলো ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। আজকে আমরা তার পার্ট 1টা দেখে নেব। এটা অতীত ঐতিহ্য যে অষ্টম শ্রেণীর বইটা আছে সেটা তোমরা দেখতে পাবে, এবং ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তনের সপ্তম অধ্যায়। দেখো, কোনো কিছু বোঝার আগে তো একটু তার পটভূমিগুলো বুঝতে হয়। সেগুলো যদি তুমি জেনে যাও সমস্ত কিছু সহজ হয়ে যায়। ভারতের যে জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন সেটা একেবারেই গান্ধীজিকে কেন্দ্র করে। ইনি হলেন গান্ধীজি। তোমরা এই গান্ধীজিকে সবাই চেনো। এনার পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। এনার ছবি প্রত্যেকটা বাড়িতেই আছে, কারণ যে ভারতীয় যে রুপিস তার নোটে, ভারতের টাকার নোটে এনার ছবি থাকে। ইনি হলে আমাদের ভারতীয় জাতির জনক। তো অনেক মিস ইনফরমেশন সমাজে আজ চলে, যেগুলো কি গান্ধীজি নাকি স্বাধীনতা চেয়েছিল না, নেতাজি একাই নাকি স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি গুরুত্ব আছে। সেটা কিন্তু নেতাজির অবশ্যই গুরুত্ব আছে, সমান গুরুত্ব কিন্তু গান্ধীজিরও আছে। এই স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি ও নেতাজি সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং অনেক কিছু আমরা যেগুলো জেনে থাকি সেই ইনফরমেশন গুলো সত্যতা যাচাই করার জন্য এই পার্টটা অত্যন্ত জরুরি। এটা যারা ক্লাসে পড়ো তাদের জন্য এবং যারা সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এনার নাম আমরা দেখলাম মোহনদাস করমচাঁদ গান্ধী। জাতীয় কংগ্রেসের যে 1919 খ্রিস্টাব্দে পর থেকে একেবারে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য পুরো যুবক সমাজ, ছাত্র, বিভিন্ন সংগঠন উঠে পড়ে লেগেছিল যে আমাদের ভারতের স্বাধীনতা ইংরেজের কাছ থেকে ছিনিয়ে নেব। তো সেই সময়ে এই মোহনদাস করমচাঁদ গান্ধী কংগ্রেসের যে একটা সংগঠন ছিল, সেই সংগঠনের পরিচালনার একেবারে প্রধানতম একজন ব্যক্তি ছিল কংগ্রেস পরিচালনা। এবং ক্রমে এই উনি আন্দোলনগুলো কি করেছিল, গণ আন্দোলনে পরিণত হতে থাকে। ওনার যে আন্দোলনগুলো সেগুলো করতে পরপর এক একটা আন্দোলন করতে শুরু করলেন, এবং সেই আন্দোলনগুলো গণ আন্দোলন, মানে সকলের কাছে তা গ্রাহ্য হয়ে গেল। আগে কিন্তু জাতীয় দলগুলো যেগুলো ছিল সেগুলো নির্দিষ্ট একটা গোষ্ঠী বা কিছু একটা মানুষ, কিছু সংখ্যক মানুষ সেই সমস্ত সংগঠনে যোগ দিত, কিন্তু গান্ধীজি কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে এই কংগ্রেসের যাবতীয় আন্দোলনগুলো গণ আন্দোলনে পরিণত হতে শুরু হয়েছিল। কারা কারা ছিল না, সাধারণ কৃষক শ্রমিক আন্দোলন গুলিও চলছিল, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি কি হয়েছিল না, কৃষক শ্রমিক আন্দোলন যেগুলো সেগুলো একই সাথে সাথে চলছিল। আর বামপন্থী ভাবধারা যারা বিশ্বাসী তারাও কিন্তু সমানভাবে স্বাধীনতা সংগ্রামের জন্য এই আন্দোলনগুলো করছিল। ইনি যে ছিলেন, দেখো 1919 খ্রিস্টাব্দের থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের কি ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধানতম নেতৃত্ব। 1919 খ্রিস্টাব্দের আগে বিভিন্ন সংগঠন ছিল, কিন্তু 1919 খ্রিস্টাব্দ থেকে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামের জন্য আন্দোলন করা ছিল তার প্রধান যে মুখ তিনি হলেন গান্ধীজি ছিলেন। দেখো, তোমরা তো জানোই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল যখন 1914 থেকে 18, একেবারে 19-এর দিকে শেষ হয়। তো সেই সময়ে গান্ধীজি ভারতে ফিরে আসলেন। ভারতের উপর এবার আমরা যেহেতু এই প্রথম বিশ্বযুদ্ধের কথাটা বললাম, তো একটু প্রথম বিশ্বযুদ্ধের যে উপরে যে ভারতের উপরে যে প্রভাব
সেটা আমরা একটু জেনে নেবো। ভারতের উপরে প্রথম বিশ্বযুদ্ধের যে প্রভাবটা, সেটা কি টুকরো কথা জেনে নেবো। এশিয়া ও ইউরোপের ছোট বড় অনেক দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এবং এই জড়িয়ে পড়ার মাধ্যমে ভারত কিন্তু সরাসরি ভাবে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল না, কিন্তু যেহেতু এটা ব্রিটিশদের শাসন ছিল, ইংরেজরা এখানে শাসন করত, সেই কারণে ব্রিটিশরা একেবারে প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে কিন্তু ভারতকে এই বিশ্বযুদ্ধের সঙ্গে জড়িয়ে নিয়েছিল। কিভাবে না, এখান থেকে যে ভারতীয় যারা তারা ব্রিটিশদের সেনাতে কাজ করতো, সেই সমস্ত সেনাদেরকে নিয়ে যেয়ে বিশ্বযুদ্ধে কাজে লাগিয়েছিল। এবং ভারতবর্ষ থেকে দেখো, যুদ্ধ হলে কি হয়, অনেক অর্থের প্রয়োজন, সেই জন্য ব্রিটিশরা যেখানে যেখানে কলোনি বা সাম্রাজ্য স্থাপন করেছিল, সেই সমস্ত জায়গায় থেকে তারা কি টাকা তুলে নিয়ে যেতে চাইল, মানে আমাদের ভারত থেকে টাকা লুণ্ঠন করে নিয়ে চলে যেত, কোথায় না তাদের যুদ্ধে কাজে লাগানোর জন্য। যেহেতু ব্রিটিশরা একদিকে ব্রিটিশ যুদ্ধের সঙ্গে লিপ্ত ছিল সরাসরি ভাবে, তাই তাদের টাকা এবং ম্যান পাওয়ার দুটোই দরকার ছিল, এই ভারতীয় সেনাদেরকে নিয়ে যেত এবং ভারত থেকে বহু সম্পদ তারা নিয়ে যেত। আর কি সমস্যা হতো, আর সমস্যা হতো যে যেহেতু এই সমস্ত কিছু মানে ভারতের সেনাদিকে নিয়ে যাচ্ছে, সেনা সেখানে লড়াই করতে যে মারা যায়, বহু সেনা তার প্রাণ হারায়, এখান থেকে বহু সম্পদ তারা লুটে নিয়ে যায় ট্যাক্সের মাধ্যমে, বিভিন্ন আইনের মাধ্যমে, মানুষের কাছ থেকে বেশি টাকা নিয়ে নেয়। সে কারণে কি হয়, খাদ্যশস্য যেগুলো সেইগুলো বা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আমাদের জীবনে কাজে লাগে, সেই সমস্ত জিনিসের দাম অনেক বেড়ে যায়, সেই বহু দাম বেড়ে যায়। এবং যেহেতু তারা যুদ্ধ সামগ্রী এবং যে যে সমস্ত জিনিস চাষ করে বেশি লাভ হবে সেসব চাষের দিকে ধ্যান দেয়, সেই কারণে খাদ্যশস্য উৎপাদনও কমে গিয়েছিল। এই কারণে কি হলো না, 1918 থেকে 19 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে একটা বিশাল বড় দুর্ভিক্ষ দেখা দেয়, এবং এই দুর্ভিক্ষ বা সংক্রমণ ব্যাধির কারণে কয়েক লক্ষ ভারতীয় মারা গিয়েছিল। বুঝতে পারলে, কয়েক লক্ষ। যুদ্ধ কিন্তু হচ্ছিল অন্য জায়গায়, সরাসরি ভারত কিন্তু যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ছিল না, কিন্তু যেহেতু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া বা ব্রিটিশরা এইখানে তারা কি আমাদের দেশে দখল করে রেখেছিল, তাই তারা কিন্তু তাদের এই যুদ্ধের সামগ্রী এবং টাকার জন্য এই ভারতকে শোষণ করলো, আর কয়েক লক্ষ মানুষ প্রাণ হারালো। ভারতের শ্রমিক আন্দোলনের আগের তুলনায় অনেক কি সংগঠিত হতে থাকে, এবং কি দুটো জিনিস সমস্যা হয়, অর্থনৈতিক সংকট, আর একটা কি হয়, সামাজিক জীবনেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তাহলে এই পরিস্থিতিটা হয়ে দাঁড়ালো, এইটা মাথায় রেখে আগে যাচ্ছি। তারপরে কিন্তু তোমরা স্পষ্টভাবে এই গান্ধীজির যে ভারতে আসলো, এই কতটা গুরুত্বপূর্ণ এই সময়টা এবং গান্ধীজির তোমরা বুঝতে পারবে। মহাত্মা গান্ধী ও অহিংস সত্যাগ্রহ ও স্বরাজ ভাবনা, এটা যদি তোমরা দেখতে চাও, দেখো গান্ধীজি যে আন্দোলনগুলো করেছিল তার মধ্যে কিন্তু কি ছিল, একটা নতুন চিন্তা ধারা ছিল। এর আগের কিন্তু যারা আন্দোলন করেছে তাদের থেকে অনেকটা ডিফারেন্স, অনেকটা তফাৎ ছিল। কতগুলি নতুন ভাবনা ও পরিকল্পনার ছাপ দেখা গিয়েছিল, তার মধ্যে হলো অহিংসা এবং সত্যাগ্রহ অন্যতম ছিল। এই গান্ধীজি এই অহিংসা এই সত্যাগ্রহটা কোথা থেকে মানে অ্যাডপ্ট করলেন, বা কিভাবে উনি এই যে জিনিসটা ওনার মধ্যে আসলো। দেখো, বহু ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতে যেত, কিন্তু দক্ষিণ আফ্রিকায় অনেক তাদের উপরে অত্যাচার করা হতো, বর্ণবিদ্বেষী অত্যাচার করা হতো, যেহেতু তারা ভারতীয় দক্ষিণ আফ্রিকান নয়, বিভিন্নভাবে তাদের ওপর দিয়ে ট্যাক্স নেওয়া হতো, তো এইগুলো চলতো। গান্ধীজি লন্ডন থেকে ব্যারিস্টার পাস করেন এবং ভারতে আসেন। তো গুজরাটের একটা বণিক, মানে যে ব্যবসা করে, তিনি গান্ধীজিকে নিয়ে গেছিল নিজের ফার্মে, যাতে আইন শৃঙ্খলার কাজগুলো গান্ধীজি দেখতে পারে, আইনের যে সমস্ত কাজ আছে সেগুলো তিনার ব্যবসায় উনি সামলায়। তো উনি গিয়ে দেখলো যে এই বৈষম্যগুলো দেখার পরে উনি দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী একটি আন্দোলন চালিয়েছিলেন। এই আন্দোলনটার মাধ্যমে এই সমস্ত যাদের উপরে যে অন্যায় অত্যাচারগুলো হতো এবং তাদের উপর দিয়ে যে অতিরিক্ত ট্যাক্স নেওয়া হতো, এবং তারা আইন করেছিল যে ভারতীয়রা যাতে আর না আসতে পারে, সেই সমস্ত বিরুদ্ধে আন্দোলন করলেন। আন্দোলন করার পরে
উনি জয়ী হলেন এবং এই সমস্ত যে সমস্ত মানে আইনগুলো ছিল ভারতীয়দের বিপক্ষে, সেই সমস্ত আইনগুলো তারা প্রত্যাখ্যান করলেন এবং এটা একটা হিউজ ওনার একটা সাফল্য ছিল। এবং এখান থেকেই উনি একজন খুবই পরিচিত এবং খুব নামী একজন ব্যক্তিতে পরিণত হলেন, কারণ এখানে কিন্তু বহু ভারতীয় ছিল। যেহেতু উনি এই আন্দোলনটা করেছিলেন দক্ষিণ আফ্রিকায়, সেখানে কি করেছিলেন, দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ধর্ম, ভাষা, অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন গান্ধীজি। সেই কারণে ওনার যে একটা কি সবাইকে নিয়ে আন্দোলন করার যে মানসিকতা, সেটা ফুটে উঠেছিল এবং এইটাই পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং উনি দক্ষিণ আফ্রিকাতে থাকা অবস্থায় দেখতে পেলেন যে ভারতীয়দের উপরে যে অন্যায় অত্যাচারটা হচ্ছে, সেই সময় উনি কি করলেন, সিদ্ধান্ত নিলেন ভারতে ফিরে আসার। তাহলে উনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসলেন। তোমরা এটা বুঝতে পারলে। এবার ওনার যে দুটো আদর্শ যেটা বলা হচ্ছিল, যে দুটো একেবারে ভিন্ন, সবার থেকে আলাদা, যেই আদর্শ দুটি আজ পর্যন্ত সকলেই শ্রদ্ধা করে ও মানে, সেটা হলো একটা হচ্ছে সত্যাগ্রহ আর একটা হচ্ছে অহিংসার। দেখো, সত্যাগ্রহ এইটা বুঝতে হবে এবং অহিংসার, এই দুটি আদর্শ নিয়েই কিন্তু উনি পরবর্তীতে আগে গিয়েছিলেন এবং সমস্ত আন্দোলনগুলো যে হয়েছিল, এই দুটো মূল যে ভিত্তি আদর্শ ছিল, এই মূল আদর্শের উপরে দাঁড়িয়ে উনি প্রত্যেকটা যে প্রতিবাদ আন্দোলন সমস্ত কিছু কিন্তু এই দুটোর উপরে সামনে রেখে আগে গিয়ে করা হয়েছে। এই দুটি একসঙ্গে কি বলা হয়, অহিংসা সত্যাগ্রহ। কি বলা হয়, অহিংসা সত্যাগ্রহ। দেখো, তোমাকে একটা সত্যাগ্রহ, এই যে এই শব্দটাকে বুঝতে গেলে কি, এই যে সত্যাগ্রহ, এই শব্দটি সত্য এবং আগ্রহ, এই দুটি শব্দের সমাসবদ্ধ রূপ। এটা একটা সমাসবদ্ধ রূপ হচ্ছে কি, সত্য ও আগ্রহ দুটো নিয়ে সত্যাগ্রহ। গান্ধীজি মনে করতেন কি, সত্যের খোঁজ করাই মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। যে সত্যের খোঁজ করবে, এটাই মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য। সত্যের প্রতি আগ্রহ বা সত্যের প্রতি নিষ্ঠা রাজনৈতিক আন্দোলনকেও চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে এই সত্যের প্রতি আগ্রহ বা এইটা রাজনীতিরও উদ্দেশ্য, চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত উনি মনে করেছিলেন। গান্ধীজি আরো মনে করতেন কি, যে মানুষকে প্রধান ধর্ম হলো যে অহিংসা। কি না, মানুষের প্রধান ধর্ম হলো অহিংসা। মানুষকে কি করতে হবে, অহিংসার দিকে আসতে হবে। হিংসা হলো মানুষের মনে এক কি পার্শ্ববিক প্রবৃত্তি। তাহলে যে হিংসা করে সে হচ্ছে কাপুরুষ বা একটি ঘৃণ্য দিক বলেছিল। এবং মনে করে যে সত্যাগ্রহের মূল কথা হলো যে আত্মার শক্তি বা প্রেমের শক্তি। পাশাপাশি উনি কিন্তু যে হিংসা বা হিংস্র ভাব, সেটার বিরোধিতা করেছেন। তাহলে এখানে তুমি বুঝতে পারলে যে সত্যাগ্রহ এটা পুরো বিষয়টা এবং অহিংসাটা। চল আগে চলি। দেখো, গান্ধী আন্দোলনের চরিত্রের দিকে কি, এই যে উনি এই যে সবাইকে নিয়ে আন্দোলন করতে শুরু করলো, এই আন্দোলনগুলো কিন্তু গণমুখী হয়েছিল, মানুষের গ্রহণযোগ্য হয়েছিল। অধিকাংশ জনগণকে আন্দোলনে টেনে আনার মাধ্যমেই অহিংস সত্যাগ্রহ সফল হবে। উনি মনে করেছিল যে বেশিরভাগ মানুষকে আন্দোলনে আনতে পারলে তবেই এই অহিংস বা সত্যাগ্রহ সফল হবে। অহিংস ও সত্যাগ্রহের আদর্শ জনগণকে কঠোরভাবে মেনে চলতে হবে। যে অহিংসা এবং সত্যাগ্রহ, এইটা মেনেই কিন্তু জনগণকে আন্দোলনগুলো সংগঠিত করতে হবে। যদিও গান্ধীজির পরিচালিত আন্দোলনগুলি সবসময় কি অহিংসা আদর্শ পুরোপুরি বাজায় থাকেনি, কিন্তু যখনই হিংসাত্মক হয়ে উঠেছিল, তখনই কি আন্দোলন রদ করার নজিরও রেখেছেন গান্ধীজি। যখন হিংস্র হয়ে উঠেছে, তখন কিন্তু গান্ধীজি সেই আন্দোলনকে মানে বন্ধ করে দিয়েছেন। যখন অহিংসভাবে আন্দোলন হচ্ছিল, হতে হতে হিংস্র আকার ধারণ করেছে, তখন কিন্তু গান্ধীজি ওই আন্দোলনকে বন্ধ করিয়ে দিয়েছেন। তাহলে মূল ওনার কথা দুটো বুঝতে পারলে, একটা হচ্ছে অহিংসা এবং আরেকটা হচ্ছে কি সত্যের পথ দিয়ে আন্দোলন করতে হবে। এখানে আমরা একটু টুকরো কথা বুঝে নেব।
তোমাদের সিলেবাসের প্রত্যেকটা জিনিস তো পরপর বলতেই হবে। মন্টেগু বা জেমস ফোর্ড সংস্কার, দেখো এইগুলো পরপর বুঝলে এর পরের বিষয়গুলো বুঝতে খুব সুবিধা হয়ে যায়। এখানে কি আছে না, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের যে সব অধিকার দেবে বলে ঘোষণা করেছিল তার কোনোটাই বাস্তবায়িত হয়নি। সেই পরিস্থিতিতে ভারতের স্বশাসনের আন্দোলন বা হোম রুল মুভমেন্ট জোরদার হয়ে উঠেছিল। সেই পরিপ্রেক্ষিতে ভারত সচিব মন্টেগু এবং লর্ড জেমস ফোর্ড 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন। এই আইনে কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে বিভিন্ন ক্ষমতার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, যদিও ওই সংস্কারগুলি ভারতীয়দের সন্তুষ্ট করতে পারেনি, কারণ ভারতীয়দের স্বশাসনের দাবি মন্টেগু জেমস ফোর্ড সংস্কার মানা হয়নি। তাহলে মন্টেগু জেমস ফোর্ড যে তোমার এই যে সংস্কার, সেটা তোমরা বুঝতে পেরেছো কি দিয়েছিল না, কিছু কিছু যেগুলো কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা সেইগুলোকে ভাগ করে দিয়েছিল, কিন্তু পুরোপুরি যে ভারতীয়দের দাবি সেইগুলোকে মেনে নিয়েছিল না। এবার দেখো গান্ধী স্বরাজ ভাবনা, গান্ধীজির যে একটা স্বরাজ ভাবনা ছিল সেই ভাবনাটা তিনি তিনার বইয়ে স্পষ্ট করে লিখেছিলেন, এবং সেইটা আমি একটু তোমাদেরকে বলে দেব। দেখো 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কি হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ বলতে কি, এই যে গান্ধীজির স্বরাজ ভাবনা সেটাকেই তুলে ধরা হয়েছিল এই বইটার মাধ্যমে। এবং গান্ধীজি এই স্বরাজ ভাবনাকে সামাজিক আদর্শগুলিকে স্পষ্ট করে বিশ্লেষণ করেছিলেন। তার আদর্শগুলোর মধ্যে যেগুলো তোমরা দেখতে পাবে যে অহিংসা, ওই আলোচনায় গান্ধীজি বলেন কেবল ঔপনিবেশিক শাসন বা ব্রিটিশ সরকার নয়, পুরো পাশ্চাত্য আদর্শ ভিত্তিক আধুনিক শিল্প সমাজই ভারতের সাধারণ মানুষের শত্রু। উনি বললেন যে শুধু তোমরা ব্রিটিশ সরকারকে বর্জন করবে বলছো, এইটাই পুরো পূর্ণ স্বাধীনতা নয়। তোমাদের যদি পূর্ণ স্বাধীনতা পেতে হয় তাহলে তোমরা পুরো ব্রিটিশের যে আদর্শ, যে কালচার বা যে বস্ত্র, সমস্ত কিছু ত্যাগ করতে হবে। এবং ভারতের যে কালচার আছে, ভারতের যে কাপড় আছে, বা ভারতের যে খাদ্য আছে, ভারতের যে রীতিনীতি আছে, সেইগুলো মেনে চলতে হবে, এবং এগুলো সবই সেগুলো মেনে চলতে হবে, এবং যেগুলো বিদেশি বা পাশ্চাত্য সেইগুলোকে বর্জন করতে হবে। এইটাই ছিল মূল বক্তব্য। এবং এটাকে কিন্তু উনি স্পষ্টভাবে বলেছিলেন কেবল রাজনৈতিকভাবে স্বরাজের দাবি অর্ধেক স্বাধীনতার দাবি। যদি রাজনৈতিকভাবে স্বরাজের দাবি করো সেটা অর্ধেক স্বাধীনতা, এটা কিন্তু বলেছিল। আর উনি বলেছিল যে কারণ ব্যক্তিগতভাবে ব্রিটিশ না থাকলেও উনি বলছেন যদি ব্যক্তিগতভাবে ব্রিটিশ নাও থাকে কিন্তু ব্রিটিশ সুলভ ভাবনা চিন্তা থাকবে। কেন, যদি আমরা তাদের কালচার গুলো অনুসরণ করি, তাদের জামা কাপড় পরি, তাদের মতনই থাকি, তাহলে কিন্তু তারা চলে গেলেও কিন্তু তাদের যে চিন্তা ভাবনা সেইগুলো কিন্তু রয়ে যাবে। সেইগুলোকেও তাহলে আমাদেরকে কি পূর্ণ বর্জন করতে হবে। তাদের চিন্তা ভাবনা, তাদের শিক্ষা, তাদের কালচার, তাদের পোশাক, সমস্ত কিছু পূর্ণভাবে বর্জন করতে হবে। এবং কি করতে হবে না, সমাজকে গড়ে এবার কিভাবে করব, সেগুলোকে ওদের যে কালচার সেইগুলোকে বর্জন করার মাধ্যমে, এবং সমাজকে গড়ে উঠছে সেগুলি যা যা গড়ে উঠেছে সমাজে সেই সমস্ত কিছুকে বর্জন করে দিতে হবে। এটাই মূল বক্তব্য। এবং সবাইকে একেবারে সাধারণ জীবনযাপন করতে হবে, যেমন চাষিরা জীবনযাপন করে, সাধারণ কাপড় পরা, সাধারণ ভাষায় কথা বলা, এইগুলো তুলে ধরা হয়েছিল এই হিন্দ স্বরাজ যে ওনার লেখা বই তাতে। এবং বিভিন্ন কর্মসূচি, শুধুমাত্র যে উনি এগুলো লিখেছিলেন বা এগুলো মানুষকে আহ্বান করেছিলেন এমনটা নয়, উনি কিন্তু এটাকে মেনেও ছিলেন। উনি নিজে হাঁটুর উপরে সাধারণ কাপড় পরা, সরল ভাষায় কথা বলা শুরু করেন, এবং তার পাশাপাশি কি করেছিলেন না, গ্রাম্য জীবনের সঙ্গে জড়িত নানা লোক ধর্মের প্রতীক ব্যবহার করতে শুরু করেন গান্ধীজি। তাহলে দেখবে গান্ধীজিকে তোমরা যদি দেখো, দেখবে একেবারে সাধারণ একটা ধুতি এবং একটা গায়ে দেখবে সুতির বস্ত্র, তোমরা একেবারে সাধারণ ভাবে দেখবে বস্ত্র বরণ করেছিল। ওনার যে যে স্বরাজ দেখলে ওই চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু উনি নিজেকেও পরিবর্তন করেছিল এবং সমস্ত ভারতীয়দেরকে আহ্বান করেছিল। শুধুমাত্র বই লিখেছেন বা বলেছেন না, নিজেও কিন্তু ইমপ্লিমেন্ট করেছেন এবং সবাইকে
তার আহ্বান করেছেন, কারণ তখনকার যে জামা কাপড় সেইগুলো সব ব্রিটিশদের যে ব্রিটেন থেকেই আসতো, এবং সকলেই ওই বিদেশি বস্ত্র ধারণ করতো, তাই বলে স্বদেশী বস্ত্র ধারণ করতে হবে এবং স্বদেশী ভাবে থাকতে হবে। কিন্তু জনপ্রিয় লোক ধর্মের উনি যে এই লোক ধর্ম ইউজ করলেন, এটা যেহেতু হিন্দু ধর্মের একটা প্রতীক, সেই কারণে কিন্তু অন্য ধর্ম মানুষরা খুব একটা গ্রহণ করেছিলেন না, যে প্রতীকগুলো ব্যবহার করেছিলেন, মানে জনপ্রিয় লোক ধর্মের যে অনুসর্গ ব্যবহার করেছিলেন, যে সমস্ত প্রতীকগুলো ব্যবহার করেছিলেন, সেইগুলো বেশিরভাগ হিন্দু ধর্মের ছিল। তো হিন্দু ধর্মীয় প্রতীক ব্যবহারের ফলে কি অনেক সেইগুলোকে মানে সর্বজনীনতা নষ্ট হয়েছিল, যে সবার কাছে গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছিল। কিন্তু এই পোশাকের বিষয়টা কিন্তু সকলে গ্রহণ করেছিল। স্বাভাবিকভাবেই গান্ধীর পাশ্চাত্য ও যন্ত্র নির্ভর সভ্যতার বিরোধী বক্তব্য সবাই সমর্থন করেনি, কারণ অনেকে এই যে ওনার পাশ্চাত্য বা যন্ত্র নির্ভর যে সাম্রাজ্য ছিল, সেটাকে যেমন দেখো উন্নত কাপড় পরতে গেলে সেগুলো কি হবে, যন্ত্রের মাধ্যমে তৈরি, সেটা আর চরকার মাধ্যমে তৈরি না। বা ইংরেজ দিকে যদি আমরা বর্জন করতে চাই, তাহলে আমাদের ছাপাখানাকে বর্জন করতে হতো। ইংরেজ দিকে যদি বর্জন করতে হয়, তাহলে রেল ব্যবস্থা ইংরেজদের ছিল, বর্জন করতে হতো। ইংরেজদের পোশাক বর্জন করতে হতো, কালচার মানে তাদের শিক্ষালয়গুলোকে বর্জন করতে হতো। অনেকে এইগুলো মেনে নেয়নি, কারণ গান্ধীজি যে বইটা লিখেছিল হিন্দ স্বরাজ, সেটা কিন্তু ছাপাখানা থেকেই লেখা। সেটা কিন্তু আধুনিকতা বা আধুনিক মেশিনের বা যান্ত্রিক সভ্যতারই একটা কি মানে উদাহরণ। তো উনি কিন্তু তাহলে কি করলো, আধুনিক যে যন্ত্র নির্ভর সভ্যতার একটি প্রধান নমুনা ছিল ছাপাখানা, সেটাকে ব্যবহার করলো। এছাড়াও গান্ধীজি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ইংরেজদের যে রেল ব্যবস্থা, সেটা কিন্তু সুবিধা নিত। সেই কারণে কিন্তু অনেক শিক্ষিত ব্যক্তিরা এটা এই যে আহ্বানটা গ্রহণ করেছিল না। দেখো চরকা প্রসঙ্গে রবীন্দ্রনাথের টুকরো কথা। দেখো যেহেতু আমরা কি করছি না, কি করতে হবে, আমাদেরকে বর্জন করতে হবে। কি বর্জন করতে হবে না, যে আধুনিক যন্ত্র কাপড় বা পোশাক, সেই কারণে কি করতে হবে, চরকা ঘুরিয়ে, গান্ধীজি বলেছিল যে চরকা ঘুরিয়ে আমরা কাপড় তৈরি করব, আমরা স্কুল কলেজ তৈরি করব, আমরা নিজেরাই আমাদের সমস্ত কিছু কালচার যে আছে সেটাকে হিন্দ স্বরাজে তিনি বলেছিলেন, এবং এর মাধ্যমে বিদেশিদের সমস্ত কিছু বর্জন করে স্বদেশী গ্রহণ করব। কিন্তু এই যে চরকা কাটা প্রসঙ্গে রবীন্দ্রনাথ কিন্তু এটাকে মেনে নেয়নি, ক্রিটিসাইজ করেছিলেন। স্বরাজ জিনিসটা কি, আমাদের দেশ নায়করা স্বরাজের সুস্পষ্ট ব্যাখ্যা করেননি, এবং উনি বলছে যে নিজের চরকায় নিজের সুতো কাটবার স্বাধীনতা আমাদের আছে, কাটি নিয়ে, কারণ কলের সুতোর সঙ্গে সাধারণ চরকার সুতো পাল্লা রাখতে পারে না। উনি বলছে যে নিজের চরকা তো নিজে কাটতে পারবো, কিন্তু এই কলের সুতোর সঙ্গে এই যে চরকা সুতো তা কিন্তু পাল্লা দিতে পারেনি, এই জন্যই কিন্তু চরকা কাটা বন্ধ হয়ে গেছে। আর উনি বলতে চাইছে যে এই চরকা কাটার মাধ্যমেই শুধুমাত্র স্বাধীনতা অর্জন হবে না। যেহেতু গান্ধীজি চরকা কাটাকে একেবারে গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন, যেহেতু পোশাক স্বদেশী পোশাক পরতে হবে, এবং কি খাদির চরকা কাটা পোশাকের কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেশের সকলে মিলে চরকা চালালে অত কষ্ট কিছু দূর হতে পারে। উনি একটা প্রশ্ন করছে, সবাই যদি চরকা কাটে তো কি অর্থ কষ্ট কিছু দূর হবে? এইগুলো তোমার একটু ভালো করে রিং পড়ে নেবে, অনেক পরিষ্কার হয়ে যাবে। জাস্ট আমি মেন বিষয়গুলো একটু বলে দিচ্ছি। কিন্তু সেই স্বরাজ নয়, চরকা কাটা স্বরাজের প্রধান অঙ্গ, এ কথা যদি সাধারণ স্বীকার করে তবে মানতেই হয়। সাধারণের মতে স্বরাজটা একটা কি বাহ্য ফলাফল। এই জন্যই দেশের মঙ্গল সাধনে এখানে একটা দারুণ কথা আছে, আত্মপ্রভাবের যে সকল চরিত্রগত ও সামাজিকগত প্রথাগত বাধা আছে, সেই প্রধান বিষয় থেকে আমাদের মনকে সরিয়ে এনে চরকা চালানোর উপরে তাকে অত্যন্ত নির্দিষ্ট করলে লোকে বিস্মিত হয় না, বরঞ্চ আরাম পায়। এবং আগে গিয়েও তিনি বলেছেন যে আমরা যদি সবাই সুতো কাটি, হ্যাঁ, তাহলে কি করে হবে, আমাদের সেই দশাই হবে। এরকম অন্ধ সাধনার মহত্ব লোক হয়তো কিছু দিনের মতোই আমাদের দেশের এক দল লোকেদের পবিত্র করতে পারেন, কারণ তার ব্যক্তিগত মহত্বের পরে তাদের শ্রদ্ধা আছে। এজন্য তার আদর্শ পালন করাকেই অনেকে ফল লাভ বলে গণ্য করে। আমি মনে করি এরকম মতি স্বরাজ লাভের পক্ষে অনুকূল নয়। উনি মনে করলে যে এই যে
চরকা কাটা বা এইগুলোর মাধ্যমে স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। এবার আমরা একটু দেখে নেব গান্ধী ও গুজব। গান্ধীজিকে নিয়ে অনেক গুজব ছিল। সেই সমস্ত গুজবের কারণে কি হয়েছে না, বহু ভারতীয় যারা সাধারণ ভারতীয় ছিল তারা আন্দোলনে যোগদান করেছিল। এবার এটা কিন্তু, এই গুজবটা কিন্তু কোনো কুফল দেয়নি, এটা সুফলই দিয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এই গুজবটা অত্যন্ত সুফল জনক ছিল। সেই গুজবগুলো আমরা একটু দেখে নিই। দেখো, মহাত্মা গান্ধীর নেতৃত্বে আন্দোলনগুলি কি সংগঠিত হওয়ার ক্ষেত্রে কি গুজবের ও জনশ্রুতির একটা বড় ভূমিকা ছিল। এই যে সবাই এক জায়গায় জড়ো হচ্ছে, তার বড় ভূমিকা ছিল গুজব। বাস্তবত গুজব ও জনশ্রুতির অনেক ক্ষেত্রে কি জনগণকে স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনে টেনে এনেছিল। কি কি সেই গুজবগুলো ছিল? অনেকেই মনে করে কি বিশ্বাস করতেন যে গান্ধীজি একজন হচ্ছে ক্ষমতাবান সাধুর মতো, ওনার হাতে প্রচুর ক্ষমতা আছে, উনি একজন ক্ষমতাবান সাধু। এবং শুধু তাই নয়, তাই কৃষকরা মনে করতেন যে জমিদার শোষণ যদি কেউ আটকাতে পারে শুধুমাত্র গান্ধীজিই পারবেন। এছাড়াও আসামের চা বাগানের যে সমস্ত শ্রমিক ছিল তারাও মনে করতেন আমরা গান্ধীজির এই দাবি মেনেই আমরা আমাদের কাজগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু গান্ধীজিকে ওনারা হয়তো খুব ভালো করে চিনতেন না, কিন্তু আদর্শ তাদের কাছে পৌঁছেছিল, তারা ভাবছে যে আমরা যে সব কাজ ছেড়ে দিচ্ছি, এই কাজ ছেড়ে দেওয়াগুলো গান্ধীজির আদর্শকে মেনেই ছাড়ছি। এইগুলো তো তারা করছিল। সব থেকে বড় গুজব হচ্ছে যে বাংলায় ও উপজাতি সমাজের মানুষরা মনে করতেন গান্ধীজির নাম নিলে ব্রিটিশ গুলি করলেও কোনো ক্ষতি করতে পারবে না। যদি ব্রিটিশরা আমাদেরকে গুলিও করে দেয়, তাহলে আমরা যদি গান্ধীজির নাম নিতে থাকি আমাদের কিচ্ছু হবে না। এটা সব থেকে বড় একটা গুজব ছিল। এই গুজবে উপজাতিরা, যারা সাঁওতাল বা মুন্ডা বা যে সমস্ত উপজাতি ছিল, তারা সবাই আন্দোলনে যোগ দেয় এবং তারা গান্ধীজির নাম নিতে থাকে। তারা বলে যদি ব্রিটিশরা গুলিও করে দেয় আমরা গান্ধীজির নাম নেব, কিচ্ছুই হবে না। একেবারে তাকে ভগবানের মতো মনে করতে শুরু করলেন ওনাকে। অবশ্য অনেক ক্ষেত্রে এইসব আন্দোলনগুলি গান্ধীজির ঘোষিত মত ও পথের বাইরে, এমনকি বিরোধী হয়েও পড়েছিল। দেখো, মহাত্মা গান্ধীর নেতৃত্বে 3টি আঞ্চলিক আন্দোলন। মহাত্মা গান্ধী ওনার যে নেতৃত্বে 3টি আঞ্চলিক হয়েছিল সেটা হচ্ছে, দেখো তোমরা তো এইটা আর একবার বলে দিই, 1915 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে কি গান্ধী ভারতবর্ষে ফেরেন, এটা তো তোমরা দেখেছো। 1915 পর থেকে কি হয়েছিল না, গান্ধীজি 1915 খ্রিস্টাব্দে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরলেন। তখন কিন্তু ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়, এবং তারপরে উনি কিন্তু আস্তে আস্তে কি করলেন, জনপ্রিয়তা অর্জন করলেন। তোমরা এগুলো আগে দেখেছো। তারপরে কিন্তু উনি আন্দোলন শুরু করলেন ভারতীয়দের স্বাধীনতার জন্য, এবং অহিংসাকে সামনে রেখে উনি আন্দোলনগুলো শুরু করলেন। এবং সেই প্রধান 3টি আন্দোলন হলো কি কি না, বিহারের চম্পারণের নীল চাষীদের অনেক দিন ধরে কি নীল চাষ বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছিল। সেই কারণে উনি কিন্তু এই যে বিহারের চম্পারণের নীল চাষীদের জন্য স্থানীয় কিছু ব্যবসায়ী, শিক্ষক প্রভৃতি ব্যক্তিরা চাষীদের বিক্ষোভে আন্দোলন নেতৃত্ব দিয়ে শুরু করেন। সেই অর্থে চম্পারণের আন্দোলন গান্ধীজির ভূমিকা খানিকটা সীমিত হয়েছিল, কারণ সেখানে নেতৃত্ব দিয়েছিল কারা, ব্যবসায়ীরা, শিক্ষকরা এবং চাষিরা। কিন্তু স্থানীয় চাষিদের কাছে গান্ধী ছিলেন কি রামায়ণের রামের মতো। এই যে চম্পারণে যে এই যে নীল চাষিদের যে একটা বিদ্রোহ হয়েছিল, এই বিদ্রোহে এইরা এই গান্ধীজিকে একেবারে রামায়ণের রামের মতো মনে করতেন। তাই তারা মনে করেছে গান্ধীজি এসে যাওয়ার ফলে ঠিকা চাষিরা আর কোন রাক্ষস বা কুঠিয়াদের ভয় করবে না। এরা সকলেই আন্দোলনে যুক্ত হলো। তাহলে বিহারের চম্পারণে কিন্তু আন্দোলন একটা হয়েছিল। তারপরে কি, তারপরে গুজরাটের খেরা জেলায় গান্ধীপন্থী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল। যে সত্যাগ্রহ তার আন্দোলন হয়েছিল, সেখানে বাড়তি রাজস্ব কমানোর দাবি, কৃষকরা একজোট হন, কিন্তু নামমাত্র রাজস্ব ছাড় দেওয়া হয়েছিল। সফল কিন্তু হলো, কোনোটাই কিন্তু ব্যর্থ হয়নি। এখানে কিন্তু অনেক বেশি কর নেওয়া হতো, সেই কারণে কিন্তু আন্দোলনটা হলো, কিন্তু কিছুটা হলেও কর কমানো হলো, এটাও কিন্তু সফল। এরপর গান্ধী আহমেদাবাদে মিল মালিক ও শ্রমিকদের সংঘাতের মধ্যে হস্তক্ষেপ করলেন, একেবারে সরাসরি উনি নিজে হস্তক্ষেপ করলেন।
সেখানে কি শ্রমিকদের দাবি অনুযায়ী মজুরি বৃদ্ধির আন্দোলনের পক্ষে গান্ধী অনশন শুরু করলেন। গান্ধীজি কি করলেন না, অনশন শুরু করলেন। অনশনের মাধ্যমে এই আন্দোলনটাও কিন্তু সফল হয়েছিল অনেকটা। কেন, শ্রমিকদের মজুরি খানিকটা বাড়ানো হলো। তাহলে উনি কিন্তু ভারতে আসার পরে এই যে আন্দোলনগুলো করলেন, আন্দোলনগুলো কিন্তু সফল। কাদের জন্য করেছিলেন? সাধারণ শ্রমিক, কৃষক, তাদের জন্য। সেই কারণে পুরো ভারতের সাধারণ মানুষ গান্ধীজিকে শ্রদ্ধা করতে শুরু করলো এবং গান্ধীজির সঙ্গে একেবারে একজোটে শুরু হলো। এইটাই ছিল গান্ধীজির সব থেকে বড় ক্ষমতা। এবং এখানে আরেকটা বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে যে এই 1919 খ্রিস্টাব্দে গোড়ার থেকে কি সর্বভারতীয় রাজনীতির গান্ধীজির ভূমিকা কি স্পষ্ট ছিল না, কিন্তু রাওলাট আইন চালু করাকে কেন্দ্র করে গান্ধী সর্বভারতীয় স্তরে আন্দোলনের পরিকল্পনা করেন। গান্ধীজি এবার কিন্তু পুরো ভারতে, পুরো সর্বভারতীয় আন্দোলন করার চেষ্টা করলেন। এবার আমরা একটা টুকরা কথা দেখে নেব, যেটা হচ্ছে রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানা বাগের হত্যাকাণ্ড। যেগুলো তোমরা জানো, জালিয়ানা বাগের হত্যাকাণ্ডটা ওইটা তোমরা দেখে দেবো। রাওলাট সত্যাগ্রহ তোমরা ভালোই জানো এইগুলো। এইটা দেখো 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে এস.এ.টি. রাওলাটের নেতৃত্বে একটি কমিটি দুটি বিল আইনসভায় পেশ করে। সেই দুটো বিল কি ছিল? ওই বিল দুটিতে বিপ্লবী আন্দোলনে আটকানোর জন্য ব্রিটিশ সরকারের হাতে আরো বেশি দমনমূলক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল, যে যারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে তাদেরকে আরো বেশি দমন করা যাবে, সেই আইনে ছিল। এর বিরুদ্ধে কিন্তু সংগ্রাম শুরু হয়েছিল। কিভাবে করেছিল? এই দুটি বিলের বিরুদ্ধে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। ওই বছরই 6 এপ্রিল সাধারণ ধর্মঘটের মাধ্যমে জাতীয় স্তরে আন্দোলন শুরু হয়। তাহলে 6 এপ্রিল, কত না 1919 খ্রিস্টাব্দের 6 এপ্রিল পুরো ভারতবর্ষে ধর্মঘট ডাকা হলো এবং এই ধর্মঘট সফল হলো। এর মাধ্যমে কি জাতীয় স্তরে আন্দোলন শুরু হলো। এখানে গান্ধীজির কিন্তু হিউজ একটা সফলতা পেলেন। আর 3 দিন পরে গান্ধীজিকে জেলে নেওয়ার পর আন্দোলন হিংসামূলক হয়ে ওঠে। 3 দিন এই আন্দোলন হওয়ার পরেই গান্ধীজিকে ব্রিটিশ সরকার জেল হেফাজতে নিয়ে নেয় এবং জেল হেফাজতে নেওয়ার পরেই কি হলো না, এই আন্দোলনটা একটা হিংস্র ভাব দেখা দিল এবং পাঞ্জাব প্রদেশে রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের চূড়ান্ত দমনমূলক নীতি একেবারে নিয়েছিল। সেটা কি না, তোমরা এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সেটা এবার স্পষ্ট তোমরা বুঝতে পেরে যাবে। 1919 খ্রিস্টাব্দে 23 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের, দেখো জালিয়ানওয়ালাবাগ একটা জায়গার নাম, কোথায় না পাঞ্জাবের অমৃতসরে। এটা কিন্তু একটা জায়গার নাম। অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদে সামিল হয়েছিল, মানে কি হাতে কিছু নেই, এমনি খালি হাতে নিরস্ত্র অবস্থায় তারা এক হয়ে প্রতিবাদ করতে শুরু করলো। এই অথচ সেই নিরস্ত্র মানুষদের উপর চূড়ান্ত সন্ত্রাস চালায় সেনাবাহিনীর কমান্ডার কে, মাইকেল ও ডায়ার। এটা খান সাহেব দারুণ বলে যে দেখো এক জায়গায় সবাই জড়ো হয়েছে এই সমস্ত গুলোর প্রতিবাদে। বেরোনোর একটাই রাস্তা ছিল, একটাই গেট ছিল, সেই গেটটাকে বন্ধ করে দেওয়া হয় এবং মাইকেল ও ডায়ার এর অর্ডার দেয় যে যারা এই আন্দোলনে আছে তাদেরকে গুলি করে দাও। একেবারে শিশু, নারী, পুরুষ সকলকে একেবারে এক ধার দিয়ে গুলি করা হয় এবং সকলেই কিন্তু প্রাণ বাঁচানোর জন্য ওই গেটের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে বন্ধ করা ছিল তাই বেরোতে পারেনি। বহু মানুষ সঙ্গে সঙ্গে প্রাণ হারায়, বহু মানুষ প্রাণ হারানোর অবস্থায় ছিল এবং এই সংখ্যাটা কিন্তু বহু জায়গায় বহু রকম আছে। এই নির্মম ভাবে সাধারণ ভারতীয়দেরকে ব্রিটিশরা যে ব্রিটিশ সেনাবাহিনী যে মেরেছিল এটাকেই বলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এই জালিয়ানওয়ালাবাগে যে নির্মম ভাবে যে সাধারণ মানুষকে হত্যা করেছিল, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি, আমাদের বাংলার একজন কবি, এই হত্যাকাণ্ডের প্রতিবাদের কি করলো যে ওনার যে শেয়ার উপাধি, সেই শেয়ার উপাধিটা
যে শের উপাধি, সেই শের উপাধি ত্যাগ করেছিলেন। কি করলেন না, উনি ওনার যে শের উপাধি সেটাকে ত্যাগ করে দিলেন। এবার আমরা দেখে নেবো খিলাফত আন্দোলন। দেখো খিলাফত আন্দোলনের ভূমিকাটা একটু যদি তুমি বুঝতে পেরে যাও, সবটাই বুঝতে পেরে যাবে। প্রথম বিশ্বযুদ্ধ গ্রেট ব্রিটেনের তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারতীয় মুসলমানদের মধ্যে ওই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়, কারণ তুরস্কের সুলতান ছিলেন ইসলাম জগতের খলিফা। কি যিনি, দেখো যখন ইসলাম ধর্ম প্রবর্তন হলো তারপর থেকে কি এই খলিফার শাসন চলতো। মধ্যযুগে পৃথিবীর বিভিন্ন জায়গায় খলিফা শাসন চলতো, এবং সেই সময়ে প্রথম বিশ্বযুদ্ধ সময় কোথায় ছিল না, তখন ছিল তুরস্কে, এবং যে তুরস্ক সুলতান হবে সেই হবে ইসলামদের মুসলিমদের খলিফা। খলিফা যা বলবে সারা বিশ্বের মুসলিম সেটাকে গ্রহণ করবে। খলিফার এতটাই ক্ষমতা ছিল। কিন্তু 1918 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। কি হলো, যেহেতু তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে হেরে গিয়েছিল, সেই প্রথম বিশ্বযুদ্ধে ইনি তুরস্ক একজনের সাথে ছিল, হেরে যাওয়ার কারণে কি হলো, যে কি করলো 1918 খ্রিস্টাব্দে তুরস্কের যে সুলতান তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো। তুরস্কের প্রতি সহানুভূতি সম্পন্ন মুসলিম লীগের কিছু নেতা খলিফার মর্যাদা ও সম্মান পুনরুদ্ধারের জন্য খলিফাত আন্দোলন গড়ে তোলেন। তাহলে এই যে খলিফার প্রতি সম্মান এবং মর্যাদা, এইটাকে পুনরুদ্ধার করার জন্য ভারতীয় মুসলিমরা এবং যারা মুসলিম লীগের কিছু নেতা ছিলেন তারা সবাই আন্দোলন করলেন, এবং তাতে গান্ধীজিও যুক্ত হলেন। এবং গান্ধীজি যুক্ত হওয়ার ফলে কি হলো, ভারতীয় মুসলিমরা গান্ধীজির প্রতি একটা শ্রদ্ধা পেল, এবং পরবর্তীতে গান্ধীজি এই মুসলিমদের মধ্যেও কি জনপ্রিয়তা অর্জন করলেন। এবং 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে খিলাফত কমিটি গড়ে ওঠে। ওই কমিটির অন্যতম নেতা ছিলেন মহাত্মা গান্ধী। তাহলে এই খিলাফত আন্দোলন যেটা ভারতে তুরস্কের প্রতি যে ব্রিটিশরা অন্যায় করেছিল তার বিরুদ্ধে একটা আন্দোলন করা হয়েছিল। এই আন্দোলনের অন্যতম একজন নেতা ছিলেন কি মহাত্মা গান্ধী, এবং এর ফলে কি হলো, মুসলিম লীগ এবং মুসলিমদের সঙ্গেও খুব সুন্দরভাবে যুক্ত হতে পারলেন মহাত্মা গান্ধী। এবং পরবর্তীতে এই সমস্ত নেতারা ভারত যে স্বাধীন হওয়ার জন্য, যে পরাধীন ভারত থেকে স্বাধীনতা অর্জনের জন্য বিশেষভাবে ভূমিকা রেখেছিল। এইটাই এখানে ছিল। তো আজকের দিনে না তোমাদের এই ক্লাসটা শেষ হলো। তোমাদের কেমন লাগলো তোমরা বলবে, এবং তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে লাইক করবে, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং দেখো বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না, কারণ তোমাদের যে কোনো নতুন নতুন ভিডিও আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে schoolbala.info। সেখানে তোমরা ভিজিট করো, প্রত্যেকটা প্রশ্ন উত্তর সেখানে আছে। অনেকেই বলে স্যার প্রশ্ন উত্তর কেন দেওয়া হয় না, দেখো প্রশ্ন উত্তর কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে schoolbala.info। ওখানে কিন্তু এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন সমস্ত কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য।